উপজাতিদেরকে সম্মান জানায়নি। আজকে উপজাতিরা যারা গণমুক্তি পরিষদের নামে মিছিল মিটিং লম্বা লাইন করেছে, পার্টি অফিসে ভিড় জমিয়েছে, প্রশ্ন রাখছি যারা দূর দূরান্ত থেকে আমাদের বক্তব্য শুনছেন, যদি কমিউনিস্ট কোনো বন্ধু থেকে থাকেন, এই রাজ্যের রাজ পরিবারকে তারা সব সময় তুচ্ছ তাচ্ছিল্য রূপে ব্যবহার করেছে, কোনোদিন সম্মান জানায়নি। রাজ পরিবারের রাধাকিশোর মানিক্য থেকে শুরু করে বীর বিক্রম থেকে শুরু করে কিরিট বিক্রম মহারাজা প্রত্যেকে ত্রিপুরা রাজ্যের গঠনে যে ভূমিকা ছিল, ত্রিপুরা রাজ্যের উন্নয়নে যে ভূমিকা ছিল, তাদেরকে তারা ব্যঙ্গ বিদ্রুপের সুরে কথা বলেছে। শাসক বলেনি তাদেরকে শোষকের সঙ্গে তারা তুলনা করেছে। ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক বাবু, এডিসি রাধাচরণ দেববর্মা, জিতেন বাবুরা সব সময় রাজ পরিবারের বিরুদ্ধে কথা বলে তাদেরকে অসম্মান করত এবং ত্রিপুরার রাজাদেরকে শোষক বলে তারা সেখানে আখ্যায়িত করত। বন্ধুরা, আমরা সম্মান করেছি। নির্বাচনের প্রাক্কালে আমরা পরিষ্কার ভাষায় বলেছিলাম যে আমাদের সরকার যদি 18 সালে গঠিত হয়, তবে আমরা ত্রিপুরা রাজ্যে আমাদের যে এয়ারপোর্ট রয়েছে, বিমানবন্দর, মহারাজা বীর বিক্রমের নামে সেটাকে উৎসর্গ করব। বন্ধুরা, আমাদের সরকার গঠিত হলো আইপিএফটি কে সঙ্গে নিয়ে 2018 সালে। এনসি দেববর্মা সাহেব ছিলেন এই এলাকারই লোক। আজকে আমি শ্রদ্ধার সঙ্গে ওনাকে স্মরণ করছি। আইপিএফটির বলিষ্ঠ নেতৃত্ব সেদিন আমাদের সঙ্গে জোট করে 2018 সালে আমরা সরকার গঠন করি। 25 বছর পর মানুষের স্বপ্নের পরিবর্তন তা বাস্তবে রূপ পেয়েছিল 2018 সালে বিজেপি এবং আইপিএফটি জোট সরকারের পদ্ধতি। আমাদের প্রধান যে সিদ্ধান্তগুলো ছিল তার মধ্যে আগরতলা বিমানবন্দরকে মহারাজা বীর বিক্রমের নামে আমরা উৎসর্গ করেছিলাম। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে এই বিমানবন্দরকে মহারাজা বীর বিক্রমের নামে আমরা উৎসর্গ করেছিলাম। বন্ধুরা, আজকে যখন বাইরে থেকে বিমানগুলো অবতরণ করে, আপনারা প্রত্যেকে তার সাক্ষী যে খুব শীঘ্রই আমরা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে, আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছি। বন্ধুরা, আজকে শুধু দেশে নয়, আজকে বিদেশে মহারাজা বীর বিক্রমের নাম ছড়িয়ে গেছে। আজকে বিদেশে মহারাজা বীর বিক্রমের নাম যদি ছড়িয়ে থাকে, সেটা কে করেছে? আমরা, ভারতীয় জনতা পার্টি আমরা করেছি। আইপিএফটি জোট সরকার সেদিন 2018 সালে আমরা সেটা করেছি। বন্ধুরা, 25 বছর সিপিআইএম সরকারের থেকে সেই কাজটুকু করার, সম্মানটুকু করার প্রয়োজনীয়তা তারা বোধ করেন। শুধু তাই নয়, মহারাজা বীর বিক্রমের জন্মদিন আমরা সরকারিভাবে ছুটি ঘোষণা করেছি। সমস্ত অফিস আদালত তার প্রতি সম্মান জানানোর জন্য মহারাজা বীর বিক্রমের জন্মদিনকে আমরা স্থানীয়ভাবে, সরকারিভাবে অফিস আদালত ছুটি হিসেবে আমরা ঘোষণা করেছি। প্রত্যেকটা অফিস আদালত বন্ধ থাকবে, ছুটি হিসেবে সেটা ঘোষণা করা হয়েছে। প্রত্যেকটি জায়গা উপজাতিদের কালচার, সংস্কৃতি, তাদের ভাষা, তাদের কৃষ্টি, তাদের খাদ্যকে সম্মান প্রদান করার জন্য বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গন্ডা ছড়াকে নাম পরিবর্তন করে গন্ডা দুইসা করা হয়েছে। বরবরা পাহাড়ের নাম পরিবর্তন করে হাতাই কতর নাম প্রদান করা হয়েছে। মহারাজাকে নিয়ে সম্মান দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক বিমানবন্দরে 35 লক্ষ টাকা ব্যয় করে আমারই দপ্তর, পরিবহন দপ্তর থেকে মহারাজা বীর বিক্রমের নতুন ব্রোঞ্জের মূর্তি সেখানে স্থাপন করা হয়েছে। পুরনো বিমানবন্দর ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি এসে ফাইবারের মূর্তি সেখানে উন্মোচন করেছিলেন। সেটাকে অক্ষত রেখে আমরা নতুন করে ব্রোঞ্জের মূর্তি মহারাজা বীর বিক্রমের নামে আমরা উৎসর্গ করেছি। ট্রান্সপোর্ট বা পরিবহন দপ্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা, আমাদের সরকারের দ্বারা, আমাদের দলের দ্বারা। বন্ধু, আমরা নিজের সংস্কৃতি, নিজের ভাষা, নিজের জাতিকে যেমন সম্মান করি, আমরা রাজ্যের জনজাতিদের ততটুকুই আমরা সম্মান করি। আমরা রাধাকিশোর মানিক্য, বীর বিক্রম কিশোর মানিক্য, বীরচন্দ্র কিশোর মানিক্য, কিরিট বিক্রম এবং মহারাজা প্রদ্যুৎ বিক্রমকেও ততটুকুই আমরা সম্মান করি। তাই বন্ধুরা, আজকে এই জোট ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরা মাতা পার্টির মধ্যে সংগঠিত হয়েছে। বিধানসভা নির্বাচনে আমরা একে অপরের বিরোধী ছিলাম, একে অপরের বিরুদ্ধে লড়াই হয়েছে গণতান্ত্রিক ভাবে। নির্বাচনের পর মোদীজি সেখানে স্লোগান তুলেছেন বিগত দিনগুলোতে, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস। কোন একটি জাতি গোষ্ঠীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। আমার দেশকে বিশ্বগুরু হিসেবে আমি তৈরি করতে পারবো না।
এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা সম্ভব নয়। ত্রিপুরা মাথার নেতৃত্বরাও বুঝতে পেরেছে, মহারাজা প্রদ্যোৎ বিক্রমও বুঝতে পেরেছে যে আগামী দিনে এই রাজ্যে জাতি জনজাতি যদি এক সুরে উন্নয়নের নিরিখে আমরা চলতে পারি, তবেই বিগত 25 বছর বামেদের যে বন্ধ রাজনীতি, অনুন্নয়ের রাজনীতি, উপজাতিদেরকে পিছিয়ে পড়ে রাখার যে জোর করে রাজনীতি, তার থেকে আমরা উপরে উঠে আসতে পারবো এবং জাত বাঙালি এবং উপজাতি জনজাতি প্রত্যেকে মিলে আমরা একসঙ্গে এক সুরে নতুন ত্রিপুরা আমরা গড়তে পারবো। তাই দিল্লিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে একটা ঐতিহাসিক চুক্তি ত্রিপুরা মাথা দল এবং ভারতবর্ষের সরকারের মধ্যে সেখানে স্বাক্ষরিত হয়েছে, যার ফলে এই রাজ্যে ত্রিপুরা মাথা এবং আমাদের ভারতীয় জনতা পার্টির মধ্যে সেখানে নির্বাচনী আঘাত সংঘটিত হয়েছে। বন্ধুরা, আমরা দুজনকে মন্ত্রিসভায় স্থান করে দিয়েছি এবং আগামী দিনে আমি ন্যায়হীন ভাষায় এখানে আজকে ঘোষণা দিয়ে যেতে চাইছি, ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরা মাথার জোট শুধু এই লোকসভা নির্বাচন বা আগামী 2-1 বছরের জন্য হয়নি। আগামী 20-25 বছর এই রাজ্যে ত্রিপুরা মাথা এবং ভারতীয় জনতা পার্টির জোটকে আগামী দিনে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। জাতি জনজাতি পাহাড়ি বাঙালি প্রতিটা অংশের মানুষের উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। তবেই আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা গড়তে পারবো। বন্ধুরা, আজকে তাই বন্ধুরা, এই লোকসভা নির্বাচন ভারতবর্ষের এই ছোট্ট রাজ্য ত্রিপুরা রাজ্যের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে হচ্ছে দেশ বিরোধী শক্তি যারা কমিউনিস্ট পার্টি, বিগত দিনে ভারতবর্ষের থেকে ভারত বিদ্বেষী ব্যবহার, ভারতবর্ষের থেকে চীনের দালালি, ভারতবর্ষের থেকে যে সমস্ত নেতৃত্বরা বলতো ইয়ে আজাদি ছুটা হয়, যে সমস্ত নেতৃত্বরা ভারতবর্ষের স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই হচ্ছে কমিউনিস্ট পার্টি আর কংগ্রেস দল, যারা নিজেদেরকে স্বাধীনতা আন্দোলনের অগ্রণী সৈনিক হিসেবে তারা ঘোষণা দিয়েছিল। আজকে সেই কংগ্রেস দলের নেতারা হচ্ছেন ওই কানহাইয়া কুমার, যেই কানহাইয়া কুমার বলছিলেন আফজল হাম শর্মিন্দা হ্যায় তেরা কাতিল আভি জিন্দা হ্যায়। টুকরে টুকরে গ্যাংয়ের সমর্থনে সেই কানহাইয়া কুমার জেএনইউ জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ক্যাম্পাসে কথা বলেছিলেন, ভারত বিদ্বেষী শক্তির পক্ষে কথা বলেছিলেন। আজকে তাদেরই কংগ্রেসের নেতা হচ্ছেন কানহাইয়া কুমার, যারা দেশ বিরোধী কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হয়ে ভারতীয় জনতা পার্টিকে দুর্বল করতে চাইছে, মানুষকে বিভ্রান্ত করতে চাইছে এবং দেশকে পিছিয়ে রাখতে চাইছে। বন্ধুরা, আজকে তাই এই এলাকার জনগণকে বেছে নিতে হবে যে আপনারা গণতন্ত্রের পক্ষে রয়েছেন, আপনারা দেশের সার্বভৌমত্বের পক্ষে রয়েছেন, না ওই ইন্ডিয়া জোট যারা গঠন হওয়ার আগেই ভেঙে গেছে, যে নীতিশ কুমার বুঝতে পেরেছেন যে ইন্ডিয়া জোটের কোনো ভবিষ্যৎ নেই। মোদীজিকে সামনে রেখে মঞ্চে বসিয়ে উনি বলেছেন যে মুझसे गलती हो गई कि मैंने इंडिया जोट के साथ अपना आंचल थामा था, अभी तो मैं एनडीए के साथ चलूंगा, आने वाले दिनों में अभी एनडीए के साथ ही चलना है, बिहार का उन्नयन करना है, देश को आगे ले जाना है। নীতিশ কুমার যিনি ইন্ডিয়া জোটের একজন অন্যতম নেতা ছিলেন, আজকে উনি ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এনডিএ জোটে চলে গেছেন। অরবিন্দ কেজরিওয়াল তার উপমুখ্যমন্ত্রী আজ থেকে 2 বছর আগে থেকেই জেলে মনীষ সিসোদিয়া, গত 1 সপ্তাহ আগে উনাকেও তিহার জেলে পাঠানো হয়েছে। হাইকোর্ট বলেছে যে অরবিন্দ কেজরিওয়ালের অ্যারেস্ট নিয়ে কোন ধরনের ইরেগুলারিটিস নেই, অনৈতিকভাবে তাকে অ্যারেস্ট করা হয়নি। মদের কেলেঙ্কারিতে উনার নাম চলে এসেছে, শত শত কোটি টাকার কেলেঙ্কারি। আজকে উনি প্রধানমন্ত্রী হতে চাইছেন, ওই পাঞ্জাবে খালিস্তানপন্থী জঙ্গিদের সঙ্গে নিয়ে পাঞ্জাবে ক্ষমতা দখল করেছেন। দুবাইয়ের সঙ্গে তার যুক্ততা, ভারত বিদ্বেষী সমস্ত শক্তিকে সঙ্গে নিয়ে দেশের প্রধানমন্ত্রী হতে চাইছেন, যার মধ্যে কংগ্রেস দল, আম আদমি পার্টি, সিপিআইএম, তৃণমূল কংগ্রেস প্রত্যেকটি দল ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক সেখানে যুক্ত রয়েছেন। বন্ধুরা, কার বিরুদ্ধে? নরেন্দ্র মোদীজির বিরুদ্ধে, যাকে ভারতবর্ষের শুধু নয় বিশ্বের অন্যতম রাষ্ট্রনায়ক হিসেবে যিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিগত দিনগুলোতে তার কাজকর্মের মাধ্যমে, কৃতকার্যের মাধ্যমে আজকে সেই মোদীজিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আসন থেকে ছুড়ে ফেলতে চাইছেন। বন্ধুরা, জবাব আপনাদেরকে দিতে হবে। বন্ধু, একের পর এক প্রকল্প আমাদের সরকারের যে অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্টের উপর দাঁড়িয়ে আমাদের সরকারের যে উপলব্ধি, সেই উপলব্ধির উপর দাঁড়িয়ে আমরা কোথায় ছিলাম
আজকে আমরা কোথায় রয়েছি, আগামী দিনে আমাদের কোথায় যেতে হবে, তার উপর নির্ভর করে আগামী দিনে ভোট আপনারা প্রদান করবেন, গুরুত্বপূর্ণ মতামত আপনারা প্রদান করবেন। বন্ধুরা, আজকে যে সময় আমরা এই অ্যাডভাইজার চৌমুহনীতে দাঁড়িয়ে কথা বলছি, একটা সময় ছিল এই অ্যাডভাইজার চৌমুহনীতে আমরা এই এলাকার মানুষকে গণমত জনমত তৈরি করার জন্য মানুষের কাছে উদ্দেশ্যে ছোট ছোট পথসভায় কথা বলতাম, এমনই সভা করতাম, কিন্তু মঞ্চটা ছিল আলাদা। কংগ্রেস দলের হয়ে আমরা এখানে সভা করেছি, অনেক সভা করেছি, মানুষকে সিপিআইএম দলের বিরুদ্ধে মানুষকে এক করার জন্য, সিপিআইএম দলের বিরুদ্ধে সারা রাজ্যে পরিবর্তন হবে এই আশা নিয়ে মানুষকে রাস্তায় নামতে আহ্বান জানিয়েছিলাম। বন্ধুরা, কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি এই রাজ্যে বিরোধী দল এবং শাসক দল ছিল। কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি এই রাজ্যে অনেক লড়াই রাজনৈতিকভাবে সংগঠিত করেছে একে অপরের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে। আর আজকে কংগ্রেস দল এবং কমিউনিস্ট পার্টি একই মঞ্চের মধ্যে চলে এসেছে। ওই কংগ্রেসের নেতারা, কমিউনিস্ট পার্টির নেতারা একই মঞ্চে বসে বিজেপিকে হারানোর জন্য চক্রান্ত করছেন, মানুষের কাছে ভোট চাইছেন। অথচ এই কংগ্রেসের নেতারা এক সময় কমিউনিস্ট পার্টিকে হারানোর জন্য বিজেপির সঙ্গী হয়েছিলেন। আজকে তারাই বলছেন যে এখন রাজনৈতিকভাবে প্রধান শত্রু হচ্ছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। তাই কমিউনিস্ট পার্টি বিগত দিনে সিপিআইএম ত্রিপুরা রাজ্যে যে খুনের রাজনীতি করেছে, সিপিআইএম ত্রিপুরা রাজ্যে বিগত দিনে যে অত্যাচার অন্যায়ের রাজনীতি করেছে, বঞ্চনার রাজনীতি করেছে, সেগুলোকে ভুলে যেতে হবে। এখন বিজেপিকে হারাতে হবে। বিজেপি হচ্ছে একমাত্র শক্তি, যে শক্তি ত্রিপুরা রাজ্যে কমিউনিস্ট পার্টিকে হারাতে সক্ষম হয়েছে। আজকে অনেক মানুষ ধর্মনগর থেকে সাতরুম পর্যন্ত শহীদ হয়েছে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস করতে গিয়ে, কমিউনিস্টের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। আজকে সেই কমিউনিস্টের নেতৃত্বরা ভুলে গেছে, কংগ্রেসের নেতৃত্বরা ভুলে গেছে একে অপরের বিরুদ্ধে লড়াই। আজকে তারা যৌথ মঞ্চে চলে এসেছে, যেটা পশ্চিমবঙ্গের মধ্যে আমরা দেখেছিলাম 2016 সালে। বন্ধু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং রাহুল গান্ধী একই মঞ্চের মধ্যে, কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি একই ছাতার তলায় পশ্চিমবাংলার মধ্যে যখন আমরা দেখেছিলাম, আমরা এক বাক্যে এক সুরে ধিক্কার জানিয়েছিলাম। কংগ্রেস দলের মধ্যে থেকে রাহুল গান্ধীকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে এই জোট করবেন না, এই জোট অশুভ জোট হবে। ত্রিপুরা রাজ্যের মানুষ 25 বছর ধরে লড়াই করছে, আমরা আরো লড়াই করব কংগ্রেসের পতাকা তলে থেকে, কিন্তু কমিউনিস্ট পার্টির সঙ্গে জোট আমরা কোনোভাবেই মেনে নেব না। রাহুল গান্ধী দিল্লির বস্ত্র দখল করার জন্য কমিউনিস্ট পার্টিকে সঙ্গে নিয়ে চলেছিলেন। দিল্লির দোস্তি, ত্রিপুরার কুস্তি রাজ্যের মানুষ আমরা মেনে নেব না, সেই স্লোগান তুলে আমরাও দলত্যাগ করেছিলাম এক সময়। বন্ধুরা, কংগ্রেসের সঙ্গ ত্যাগ করে আমরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে এসেছিলাম এবং মোদিজি আমাদেরকে মুক্ত করে দিয়েছেন, অমিত শাহজি আমাদেরকে মুক্ত করে দিয়েছেন, জেপি নাড্ডাজি আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হয়েছে বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে, এবং সেই সরকার গঠিত হওয়ার পর কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি আমরা দেখলাম ত্রিপুরা রাজ্যে একই ছাতার তলে চলে এলো, যেভাবে পশ্চিম বাংলায় চলে এসেছিল বিগত দিনগুলোতে। বন্ধুরা, ভুলে গেছেন এখানকার মানুষ ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত সেই অত্যাচার, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ, বাবার সামনে ছেলেকে খুন, কংগ্রেস করার অপরাধে নির্বাচনের পরবর্তী সময়ে বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া, অর্থনৈতিকভাবে ব্যারিকেড তৈরি করা। অনেক সংখ্য মানুষ বাংলাদেশ চলে গেছে, আসাম চলে গেছে, পশ্চিম বাংলায় চলে গেছে, রাজ্যান্তরিত হয়েছে, ত্রিপুরা রাজ্য থেকে পালিয়ে গেছে, আর ত্রিপুরা রাজ্যে আর কোনোদিন ফিরে আসেনি। বন্ধুরা, অনেক মানুষ তার ভাইকে হারিয়েছে, স্বজন হারাদের আর্তনাদ কান্না আমরা লক্ষ্য করেছি বিগত দিনগুলোতে ত্রিপুরা রাজ্যে। এই কমিউনিস্ট শাসনে কংগ্রেস করে ওই পরিবারগুলো আজকে সর্বহারা হয়েছে। আজকে সেই কংগ্রেসের নেতারা সিপিআইএম কে সঙ্গে নিয়ে আজকে তারা জোট করেছে বিগত বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে হারানোর জন্য। যে ভারতীয় জনতা পার্টির হাত ধরে তারা সিপিআইএম কে পরাজিত করেছিল, আজকে তারাই আবার সিপিআইএম কে সঙ্গে নিয়ে বিজেপিকে হারানোর জন্য ময়দান কাঁপাচ্ছে, এক মঞ্চে চলে এসেছে। যেভাবে পশ্চিমবাংলায় বুদ্ধদেব ভট্টাচার্য এবং রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীরা চলে এসেছিলেন। আমরা ধিক্কার জানিয়েছি, এই রাজ্যের মানুষ মেনে নেয়নি এই অশুভ জোটকে। তাই বিগত বিধানসভা নির্বাচনে
কংগ্রেস এবং কমিউনিস্টকে সারা রাজ্যের দিকে দিকে ধরাশায়ী করেছে। দ্বিতীয়বার বিজেপি সরকার গঠিত হয়েছে এই রাজ্যে ডক্টর মানিক সাহার নেতৃত্বে, এবং এবারকার লোকসভা নির্বাচনেও কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি তারা একসঙ্গে গাঁটছড়া বেঁধে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, তাদেরকে ভোট দিয়ে জয়ী করার জন্য আহ্বান জানাচ্ছে। আমি প্রশ্ন রাখছি, যারা আগামী 19 তারিখ গণদেবতারা এই অঞ্চলের আপনাদের গুরুত্বপূর্ণ দুটো ভোট লোকসভা এবং বিধানসভার উপনির্বাচনে প্রদান করবেন, আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন, কেন কমিউনিস্ট পার্টিকে ভোট দেবেন? কেন কংগ্রেস প্রার্থীকে ভোট দেবেন? কেন ভারতবর্ষে ইন্ডিয়া জোটকে আপনারা ভোট দেবেন? যে ইন্ডিয়া জোটের কোনো উদ্দেশ্য নেই, একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের মোদিজিকে পরাজিত করা। আজকে মোদিজিকে পরাজিত করার জন্য ওই খালিস্তান পন্থীদের তারা সহযোগিতা নিচ্ছে। আজকে মোদিজিকে পরাজিত করার জন্য ভারত বিদ্বেষী সমস্ত শক্তির সঙ্গ তারা নিচ্ছে। আমেরিকাতে বসে সেখানে কনস্পিরেসি ষড়যন্ত্র করা হচ্ছে, দুবাইতে বসে ষড়যন্ত্র করা হচ্ছে, চীনে বসে ষড়যন্ত্র করা হচ্ছে, পাকিস্তানে বসে ষড়যন্ত্র করা হচ্ছে। ভারত বিদ্বেষী সমস্ত শক্তি আজকে একত্রিত হয়েছে। ইন্ডিয়া জোটের নাম দিয়ে মানুষকে ভাবাবিহত করার চেষ্টা করা হচ্ছে। ইন্ডিয়া জোট কথা লিখে আজকে মোদিজিকে শুধু হারানোই তাদের লক্ষ্য, এনডিএ জোটকে শুধু হারানোই লক্ষ্য, আর বাঁকা পথে মসনদ দখল করাই তাদের লক্ষ্য, করে দেশকে দুর্বল করাই হচ্ছে তাদের লক্ষ্য। বন্ধুরা, আজকে মোদিজি 2014 সালে প্রধানমন্ত্রী হয়েছেন। একটা দুর্নীতির তদন্ত মোদিজির নেতৃত্বে, একটা দুর্নীতি বলুন যে দেশের কোন মন্ত্রী, দেশের কোন বিজেপির নেতা জড়িত রয়েছে, কেউ বলতে পারবে না। একটা দুর্নীতি বলুন যে কোন নেতার জেল হয়েছে ভারতীয় জনতা পার্টি, কেউ ফেরা দেশে বলতে পারবে না। আজকে মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের অখণ্ডতা, দেশের সার্বভৌমত্ব, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা শক্তিশালী হয়েছে। আমাদের দেশ সারা বিশ্বকে আজকে দিশা দেখাচ্ছে। আজকে বিশ্বের অন্যান্য রাষ্ট্রনায়ক আমাদের প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করে মোদিজিকে সেখানে আশীর্বাদ দিতে চাইছেন। আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন মোদিজিকে মাই বেস্ট ফ্রেন্ড হিসেবে তুলনা করছেন। ভারতবর্ষের বাইরে মোদিজি যখন যাচ্ছেন, প্রত্যেকটি দেশে মোদিজির সম্মান বৃদ্ধি পাচ্ছে, মানে আমাদের দেশের সম্মান বৃদ্ধি পাচ্ছে। ভারতকে বিশ্বগুরু তৈরি করার ক্ষেত্রে ধাপে ধাপে মোদিজির নেতৃত্বে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকে সেই সময় এই লোকসভা নির্বাচন আমাদের দেশের কাছে, দেশবাসীর কাছে অনেকটাই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, আজকে বিচার করুন আর্টিকেল 370, কেন মোদিজি বলছেন যে আমি 400 পার করব? তার মধ্যে বিজেপি 370 অতিক্রম করবে একাই নিজের শক্তি নিয়ে। সম্মান জানানোর জন্য আর্টিকেল 370 কে যে অবলুপ্ত করা হয়েছে, যে আর্টিকেল 370 কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ। নেতারা বলতো, আগে আমরা শুনতাম যে কাশ্মীর হচ্ছে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, কাশ্মীরকে কখনো আলাদা করা চলবে না। অথচ স্বাধীনতার 76 বছর পর আর্টিকেল 370 সংবিধানের 370 ধারাকে অবলুপ্ত করার কোন সরকার সাহস দেখাতে পারেনি। যে আর্টিকেল 370 ভারতকে বর্ষের মধ্যে কাশ্মীর থাকলেও ভারত থেকে আলাদা করে রাখতো। কাশ্মীরে কোনো ভারতীয় গিয়ে কাশ্মীরের কোনো মেয়েকে বিয়ে করতে পারবে না। কাশ্মীরের মধ্যে গিয়ে ভারতবর্ষের কোনো মানুষ জায়গা ক্রয় করতে পারবে না। কাশ্মীরের ভেতর গিয়ে কাশ্মীরের বিধানসভার পারমিশন ছাড়া সেখানে কোনো উন্নয়নের কোনো কাজ করা যাবে না। ভারতবর্ষের সরকার যদি মনে করে যে কাশ্মীরে আমি একটা ভালো হাসপাতাল করব, তবে কাশ্মীরের সরকারের অনুমোদন ছাড়া সেখানে কোনো হাসপাতাল করা যাবে না। বিচ্ছিন্নতাবাদী শক্তি তারা থাকবে ভারতবর্ষে, ভারতবর্ষের সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করবে, কিন্তু পাকিস্তানকে মদত যোগাবে, ওই চীনকে মদত যোগাবে, আল কায়দা, হিজবুল, এই সমস্ত জঙ্গি গোষ্ঠীকে মদত যোগাবে শুধুমাত্র কাশ্মীরকে কেন্দ্র করে, কাশ্মীরকে দুর্বল করার জন্য, ভারতবর্ষকে দুর্বল করার জন্য। বন্ধুরা, মোদিজি বুঝতে পেরেছে যে লড়াই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শুরু করেছিলেন। नहीं चलेगा एक देश में दो विधान, दो निशान और दो प्रधान। একই দেশ, আমি বলছি যে কাশ্মীর আমার অবিচ্ছেদ্য অঙ্গ। সেই দেশের মধ্যে থেকে কাশ্মীরের আলাদা সংবিধান, কাশ্মীরের আলাদা প্রধানমন্ত্রী,
কাশ্মীরের আলাদা পতাকা, তিরঙ্গা পতাকার বাইরে কাশ্মীরের আলাদা পতাকা মেনে নেব না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আন্দোলন করেছিলেন আর্টিকেল 370 কে অবলুপ্ত করতে হবে, কোনোভাবে আর্টিকেল 370 কে রাখা যাবে না। সেদিন শ্যামাপ্রসাদ মুখার্জির আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করতে হয়েছিল বন্ধুরা। আজকে সেই শ্যামাপ্রসাদ মুখার্জি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির শক্ত বলিদানকে সম্মান জানানোর জন্য মোদিজি বলেছেন আর্টিকেল 370 কে আমি সম্মান জানিয়ে অবলুপ্ত করেছি, তাই বিজেপিকে 370টা আসন আমার জিততে হবে। ওই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মান জানানোর জন্য, ভারতবর্ষের সংবিধানকে সম্মান জানানোর জন্য 370 ধারা যে হচ্ছে তাকে যে আমরা অবলুপ্ত করেছি তাকে সম্মান জানানোর জন্য বন্ধুরা।